সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায়। আমি বাবলি ইয়াসমিন, পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি। নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামরান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকের আমার নির্ধারিত বিষয় পার্বত্য চট্টগ্রাম ও আঞ্চলিক ভূ রাজনীতি। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত অতিথি উপস্থিত আছেন। পরিচয় করে দিই শুরুতেই তার সঙ্গে আছেন মেজর আহমেদ ফেরদৌস, অবসরপ্রাপ্ত রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। দর্শক জানিয়ে রাখি, এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে অধ্যাপক এম শাহিদুজ্জামান, শিক্ষক, ঢাবি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। দর্শক, এই মুহূর্তে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে। আজকের যে শিরোনাম, সেই সংশ্লিষ্ট প্রতিবেদনটি শুরুতে একটু দেখে আসতে চাই। পাহাড়ে আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলনের পর 1997 সালের 2 ডিসেম্বর স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে জনসংহতি সমিতির সাথে বিগত আওয়ামী লীগ সরকারের দ্বন্দ্ব ছিল চরম পর্যায়ে। চুক্তির বাস্তবায়ন নিয়ে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে জনসংহতি সমিতির সাথে দ্বন্দ্ব এমন পর্যায়ে যায় যে জেএসএস এর অনেক নেতাকর্মী হয়েছিলেন এলাকা ছাড়া। তবে পাহাড়ের বাঙালি নেতারাও চান সংশোধন করে হলেও সবার গ্রহণযোগ্য চুক্তি। পার্বত্য জেলা পরিষদের যে সমস্ত বিভাগ বা কর্ম প্রতিষ্ঠান হস্তান্তর হয় নাই, সেগুলো একটা অফিস অর্ডার মধ্য দিয়ে সেটা করার কথা আমরা বলেছি। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, এটা এখন পুনর্গঠন করার সময় এসেছে। এটাকে পুনর্গঠন করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ আঞ্চলিক পরিষদগুলো গঠন করা খুবই প্রয়োজন। ল্যান্ড কমিশনকে পুনর্গঠন করা দরকার। ভূমি বিরোধ নিরসন, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনের দাবি পাহাড়ের নেতাদের। সংবিধানে আদিবাসী অধিকার চান তারা। 25টি দ্বারা বাস্তবায়িত হয়েছে, 18টি দ্বারা আংশিক বাস্তবায়িত, 29টি দ্বারা যেগুলো মৌলিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা, এগুলো এখনো বাস্তবায়নের কোনো উদ্যোগ গ্রহণ করেনি সরকার। শান্তি চুক্তির 27 বছর পরও অশান্ত পাহাড়, কাঙ্ক্ষিত শান্তি ফেরেনি। একাধিক আঞ্চলিক দল সৃষ্টি হয়েছে, তাদের অভ্যন্তরীণ সংঘাতে এখনো রক্ত ঝরছে পাহাড়ে। যে বাস্তবায়িত হবে না, এ কথাও তো কেউ বলতেছে না। বর্তমান সরকারের থেকে আমরা আশা করি যে যদি কিছু উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটাই ফলপ্রসূ হবে বলে। ছোট ছোট নৃগোষ্ঠী রয়েছে, পাংখুয়া, মুরং, তঞ্চঙ্গা, খুমি, রাখাইন, সবাই সাথে আলোচনা করে, বাঙালি সহ সকলের সাথে আলোচনা করে এই চুক্তিটি পুনর্মূল্যায়ন করা অবশ্যই জরুরি। পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তিতে 3 পার্বত্য জেলায় শোভাযাত্রা সমাবেশ করবে জনসংহতি সমিতি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক দেখছিলেন প্রতিবেদনটি। পার্বত্য শান্তি চুক্তির 26 বছর পেরিয়ে 27 বছরে পদার্পণ, এই বিষয়টি আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। সেটা নিয়ে তো কথা বলবোই, তবে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্কের যে টানাপোড়েন চলছে, যে অশান্তি আসলে চলছে, সেটা নিয়ে শুরুতে একটু কথা বলতেই হয়। আপনাদের যেমনটি জানিয়েছিলাম, অধ্যাপক এম শাহিদুজ্জামান আমাদের সঙ্গে যুক্ত হবেন, তিনি এসেছেন। স্বাগত জানাচ্ছি স্যার, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতেই হয়, ত্রিপুরার আগরতলায় সহকারী হাই কমিশনের উপর হামলার ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক। সেটি নিয়ে ভারতীয় হাই কমিশন দুঃখ প্রকাশ করেছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে। এরকম একটি ঘটনা আসলে হাই কমিশনে হামলার মতো ঘটনার পর্যায়ে কেন চলে গেলাম আমরা, স্যার আপনার কাছে কি মনে হয়? দেখেন, আগরতলায় যে সরকার রয়েছে সেটা বিজেপি সরকার। এর আগেও কিন্তু বিজেপি থেকে মুখ্যমন্ত্রী ছিল, বেসিক্যালি আমাদের বাংলাদেশেরই ছেলে ছিল সে। তার একটা বাংলাদেশের প্রতি একটা বিশেষ আনুগত্য ছিল। কিন্তু এখন যিনি ক্ষমতায় এসছেন তিনি একজন উগ্র জাতীয়তাবাদী, মানে ধর্মান্ধ, বলা যায় যে হিন্দুত্ববাদীতে বিশ্বাসী লোক। সে এই আগরতলা ও ত্রিপুরাতে তারা যে এত ব্যাপক সুবিধা পেয়েছে বাংলাদেশের সাথে মাধ্যমে, সরাসরি কলকাতার সাথে যোগাযোগ, তাদের যে বাস যাচ্ছে, মানে এত বড় একটা দূরত্ব কভার্ড হয়ে গিয়েছে। এই ব্যাপারে তাদের উচিত ছিল বাংলাদেশকে একটা মানে সন্তুষ্ট রাখা এবং বাংলাদেশ সরকারের প্রতি অনেকাংশেই একটা আলাদা অবস্থান নেওয়া, কারণ এটা ছিল তার ভূরাজনৈতিক বাস্তবতা। বলতে গেলে বাংলাদেশের পেটের ভিতরে ত্রিপুরা, এবং ত্রিপুরার বেশিরভাগ লোকই হচ্ছে আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষ, যারা মাইগ্রেট করে ওইখানে সেটেল করেছে। এবং দীর্ঘ 50 বছর ধরে ত্রিপুরার বেশিরভাগ বাঙালিরা
কিন্তু সবসময় তাদের মাতৃভূমি হিসাবে কুমিল্লাকে আইডেন্টিফাই করে আসছে। বলতে গেলে ওরা আমাদের একটা এক্সপ্যাট্রিয়েট এক্সটেনশনের মতো ছিল, কিন্তু এখন সমস্ত চেহারা পাল্টে গেছে। এখন তাদের এই মুখ্যমন্ত্রী এমন উগ্র আচরণ করে, এবং আমার মনে হয় যারা এই ধরনের আচরণে মদদ দিচ্ছে তাদের মধ্যে রয়েছে অমিত শাহ, এবং সরাসরি তাদের এই যে ভারতের প্রধানমন্ত্রী মোদি। এই বিষয়ে আমার মনে হয় আসামের কাছ থেকেও, আসামে যে বিজেপি গভর্নমেন্ট রয়েছে তাদের মাধ্যমেও এই ত্রিপুরা সরকার অনেকটা বলে এনকারেজমেন্ট পায়। স্যার, এর সঙ্গে তো আরেকটি বিষয় আসলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি বক্তব্য, যে কেন্দ্রীয় সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে যে সংকটটি আসলে তৈরি হয়েছে, দুদেশের মধ্যে পতাকা অবমাননা থেকে নানান ইস্যুতে যে সংকট তৈরি হয়েছে, তিনি শান্তিরক্ষী মিশন যাতে পাঠানো হয় বাংলাদেশে সেই আবেদন জানান। তারা কেন এতটা বাংলাদেশকে নিয়ে আসলে ভাবছেন, আর এরকম কোনো আহ্বান বা এরকম কোনো কথা কি তাদের কাছ থেকে আসলে আমরা প্রত্যাশা করি? এটা অ্যাবসলিউটলি কি বলবো, হাস্যকর বললে যথেষ্ট হয় না, এটা মর্মান্তিক আইরনি বলা যায় একটা। কেননা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবসময় বাংলাদেশের প্রতি তার একটা আলাদা শ্রদ্ধাবোধ ছিল, আমরা সবসময় দেখে এসেছি। এখন উনি শান্তি বাহিনীর কথা যে বলেন, এখানে আন্তর্জাতিক আইনের একটা ধারাকে উনি টেনে নিয়ে আসছেন, কিন্তু কখনো তিনি এটা বলেন না যে এই যে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হয়েছিল তিস্তার পানি দেওয়ার ব্যাপারে, সেটা যে আন্তর্জাতিক আইনের কত বড় একটা লঙ্ঘন। এবং মমতা ব্যানার্জি বারবার বলে আসছে যে আমাদের পানি নাই, আমরা দিব কিভাবে? তো আপনাদের পানি নাই সেটা আপনার সমস্যা। আন্তর্জাতিক নদী আইন বলে যে তিস্তা অরিজিনাল সোর্স থেকে যেভাবে আসে তার একটা অংশ বাংলাদেশে অবশ্যই প্রবেশ করবে, এবং সেখানে আপনি বাধা দিতে পারবেন না, ইরিগেশন করতে পারবেন না, এবং কোনো রকমের দাবি সেখানে থাকবে না। তিনি বাংলাদেশের যে পানি লুট করে নিচ্ছেন মমতা ব্যানার্জি, এটা নিয়ে কিন্তু আমরা বাংলাদেশ থেকে তাকে কখনো অ্যাকিউজ করিনি, কখনো আমরা তাকে বলিনি যে আপনি আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করছেন। অথচ আজকে মমতা ব্যানার্জির মুখে এই অভিনব কথা যে আপনারা জাতিসংঘের, এখানে কি জাতিসংঘের কোনো শান্তি ভগ্নের মতো বিষয় হয়েছে? তার কোনো ধারণাই নাই। জাতিসংঘের শান্তি বাহিনী পাঠাতে হলে সেটা নিরাপত্তা পরিষদে যেতে হয়, এবং বৃহৎ শক্তিরা সব রাজি হতে হয়, এবং এটা জাতিসংঘের দৃষ্টিগোচর করতে হয়। এই যে এইখানকার এই ঘটনা, আসবো নিশ্চয়ই আপনার কাছে এই বিষয়টি নিয়ে। জনাব আহমেদ ফেরদৌস, আপনার কাছে যদি একটু আসি, যে এই যে মিশনে হামলা করা হলো, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটি আসলে পূর্ব পরিকল্পিত, এটি আসলে কতটা কনসার্ন তৈরি করছে আমাদের জন্য? আমি থ্যাংক ইউ ভেরি মাচ। আমি স্যারের সাথে একটু অ্যাড করতে চাই মমতা দিদির, স্যার আপনি যদি অ্যালাউ করেন। এই মমতা দিদিরা আমাদের ইলিশ মাছ না পেলে কান্নাকাটি করত। এই মমতা দিদির জন্য মোদি বাংলাদেশে এসে তিস্তা চুক্তিটা হলো না। বাংলাদেশের জনগণ কিন্তু দিদি ডাকে। এই মমতা দিদি হিন্দু টোপ কার্ড খেলে। কিভাবে টোপ কার্ড খেলে? দাঙ্গা হলে হিন্দু ভাই বোনদেরকে, সনাতনী ভাই বোনদেরকে বলে তোমরা আসো, নাগরিকত্ব দিয়ে দিব। আবার এই মমতা দিদি বা ভারতের বিজেপি বলে বাংলাদেশে মাইনরিটি আক্রান্ত হচ্ছে। আমার একটা হাম্বল সাবমিশন থাকবে, বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা ইন্টারন্যাশনাল সার্ভে হোক কোথায় মাইনরিটির উপর হামলা হয়। কারণ আমি একটা তথ্য দিতে চাই আপনাদেরকে, দিল্লিতে নামাজ পড়ার সময়, ঈদের জামাতের সময় স্যার, আমাদেরকে মুসলমান ভাইদের বোনদেরকে পিটিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে। আমি কম জানি, বিনয়ের সাথে দিদির কাছে বলছি, দিদি আমরা কি এই কাজ করেছি দিদি? আর দিদি যে বললেন ইউএন আনতে হয়, স্যার তো এক্সপ্লেইন করলেন। আমি একটু অ্যাড করতে চাই, যেহেতু আমি এই প্রফেশনে ছিলাম একসময়, গর্বিত একজন সৈনিক। আজকে কলকাতায় 4 জন মুসলমান মারা গেছেন, এই নিউজ আসতেই দেওয়া হচ্ছে না। ফেসবুকে দিলে ফেসবুক গায়েব করে দেওয়া হচ্ছে। ইউএন আসলে আপনাদের ওখানে আসুক, আপনারা সভ্য হন। কারণ আপনারা যেই দাঙ্গার মডেল দেখিয়েছেন, আপনারা কাশ্মীরে এই রংপুরের ওরকম বেঁধে নিয়ে ইসরায়েলি যেই মডেল শিখিয়েছেন আমাদেরকে, আমরা কিন্তু অনেক ভদ্র স্যার, আমরা কিন্তু অনেক ভদ্র।
বাংলাদেশিরা অনেক ভদ্র। আমি এখানে একটা জিনিস বলতে চাই, আপনি একটু আগে বলেছেন যে ত্রিপুরায় আমাদের কনসুলেটের উপর হামলা হয়েছে এবং হামলা করে ভারত সরকার সরি বলেছে, কারেক্ট? তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। It is something like if you rape someone and say sorry, or if you kill someone, if you say sorry, we Bangladeshis do not take that shit. I'm very sorry for my French. আর আমাদের সাথে কিন্তু ভারতের জনগণের কোনো শত্রুতা নেই। We believe in people to people friendship. But ভারতের সরকার, মোদি সরকার ফ্যাসিস্ট হাসিনাকে রাখার জন্য বাংলাদেশের জনগণের সাথে শত্রুতা করছে। এটা কি ঠিক? একটা ফ্যাসিস্টকে পোষার জন্য কন্টিনিউয়াস প্রপাগান্ডা করছে। 5th অগস্ট থেকে আজ পর্যন্ত প্রথমে আসলো কি, বাংলাদেশের ওখানে স্টেজ ড্রামা করা হয়েছে বর্ডারে, হিন্দুরা চলে যাচ্ছে, হিন্দুরা চলে যাচ্ছে। ইট ওয়াজ প্রুভেন ইট ওয়াজ ফলস, নাম্বার 1। নাম্বার 2, ড্রামা করা হলো কি, নো হাসিনা নো পূজা। স্যার, আসলে কি পূজায় আমরা মুসলমানরা টুপিওয়ালারা গিয়ে এই আমাদের সনাতনী ভাই বোনদেরকে কিন্তু প্রোটেক্ট করেছে। আমরা কি এতই বেকুব যে ভুলে গেলাম? আর ওরা যা বলবে প্রোপাগান্ডা আমরা খেয়ে নিব। আর আমাদের মিডিয়ার কাছে একটা রিকোয়েস্ট, সব মিডিয়ার কাছে, ওরা যেরকম প্রোপাগান্ডা চালায়, আমরা যদি ওর থেকে একটু স্মার্ট হই, বেশি প্রোপাগান্ডা চালাই, ওদের মুখ কিন্তু বন্ধ হয়ে যাবে। দিদির জন্য এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে ওরা এ ধরনের অপতথ্য ছড়ানো, গুজব ছড়ানোতে যতটা আমাদের আসলে আমাদের ক্ষতি করার যতটা চেষ্টা করছে, সেখানে আমরাও তো আসলে শক্ত অবস্থানটা দেখাতে পারছি না আমাদের পক্ষ থেকে। আমাদের যে হাই কমিশন আছে, আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমাদের নিজেদের থেকে তো সেটির দায়িত্বের একটি জায়গা আছে। তারা যেভাবে তাদেরকে ডেকে কথা বলা বা তাদেরকে এটি নিয়ে নানাভাবেই আসলে প্রেশার ক্রিয়েট করা যেতে পারে। The international norms is something like this. রাষ্ট্রদূতকে ডেকে করা একটা ধমক দেয়া, এক্সপ্লেনেশন চাওয়া কেন এটা হচ্ছে। আমরা এতই নপুংসক হয়ে গেলাম যে আমরা রাষ্ট্রদূতকে ডাকতে ভয় পাই। আমি ভেরি সরি। আমার কিন্তু ফেলানির দৃশ্যটা এখনো মনে পড়ে। ফেলানির বিচার কিন্তু হয়নি। তা ওদের সাথে মানে আমি যুদ্ধ করতে চাচ্ছি না, আমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাচ্ছি না। ভারতের কলকাতাবাসী ডাক্তাররা বলেছেন বাংলাদেশিদের চিকিৎসা করবেন। আই সেড থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চাই আমাদের চিকিৎসাটা ভালো হোক, আমরা ওদের কাছে যেতে চাই না। আমাদের যদি যেতে হয় এখানে ভালো করব, না হলে সিঙ্গাপুরে যাব, না কলকাতায় যাব। ধন্যবাদ। আমরা এবার যদি মূল প্রসঙ্গে চলে আসি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ভূ রাজনীতির শিরোনামে আজকে আমরা পার্বত্য শান্তি চুক্তি নিয়ে মূলত আলোচনা করব। সেই আলোচনার শুরুতে আসলে বলছিলাম যে 26 বছর পেরে 27 বছরে কিন্তু শান্তি চুক্তির কথা আমরা বলছি। আসলে যে চুক্তিটা শান্তির জন্য হওয়ার কথা ছিল, তার 2/3 এখনো বাস্তবায়ন হয়নি। সেই শান্তি পাহাড়ে কি ফিরেছে? আপনার কাছে কি মনে হয়? আমি যেহেতু মিলিটারিতে ছিলাম, আমি একটু স্বাধীনতার পরে চলে যেতে চাই। 72 সনে আমাদের শেখ মুজিব সাহেব বলেছিলেন তোমরা সবাই বাঙালি হয়ে যাও। তো বাঙালি হয়ে যাবে কেমনে পাহাড়িরা? আপনাকে যদি আমি বলি আপনি মুসলমান হয়ে যান, আপনি হিন্দু, আমার বোন, আপনি কি মুসলমান হয়ে যাবেন? তো ওখানেই তো সমস্যাটা রয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের স্যাররা ভালো বলতে পারবেন, কনস্টিটিউশন বিশেষজ্ঞ আমরা না, বাট কনস্টিটিউশনে জাতি, বিভিন্ন জাতি যারা আছে, আস্তিক হোক, নাস্তিক হোক, পাহাড়ি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, এদের রাইট তো নাই। এদের রাইট যেহেতু নাই, আমরা প্রথমেই কিন্তু ওদেরকে একটা ঘাপলার মধ্যে ফেলে দিয়ে 1997 সনে একটা চুক্তি করলাম, সোকাল চুক্তি, যেই চুক্তিটা টোটালি ফেইলার। আমাকে যদি নিউট্রালি বলতে বলেন, চুক্তির কারণে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। চুক্তিটা হয়েছে একটা সরকারের বেনিফিটের জন্য, রাষ্ট্রের বেনিফিটের জন্য এই চুক্তি হয়নি। ইউ ক্যান আস্ক ওয়াই। ভূমি কমিশন কি একটা জানি করেছে, তাই না স্যার? ভূমি কমিশনে কিছু মনে করবেন না, আমি বাংলাদেশি, আমি স্যার যদি পার্বত্য চট্টগ্রামে থাকে, স্যারের ওখানে গিয়ে জমি কিনতে পারবো না, নিয়ম বৈষম্য। স্যার কিন্তু আমার এখানে এসে জমি কিনতে পারবে। এই বৈষম্য তো আমরা চাই না। আমাদের কনস্টিটিউশনটায় যদি নাগরিক অধিকারগুলি থাকতো, তাহলে তো এই যে হিন্দুরা দাবি করছে 8টা দাবি না কয়টা দাবি,
এই এখন পাহাড়িরা বিভিন্ন কমপ্লায়েন্স নিয়ে দাবি করছে, এগুলো তো থাকতো না। এই ঘাপলাটা বাঁধিয়েছে যারা, আপনি এই প্রশ্নটা বোধহয় তাদেরকে জিজ্ঞেস করলেই ভালো হয়। 26 বছর পেরিয়ে আসলে 27 বছর কেন এই ঘাপলাগুলো দূর করা হলো না, সেটিও তো আসলে প্রশ্ন চলে আসে। নিশ্চয়ই আপনার কাছে আসবো এম শাহিদুজ্জামান স্যার, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে বলছিলাম যে 2/3 এখনো বাস্তবায়ন হয়নি। যে বৈষম্য দূর করার জন্য এই শান্তি চুক্তি করা হয়েছিল সেই বৈষম্য দূর হয়নি। বিশেষ করে ভূমি কমিশনের কথা তিনি বলছিলেন, ভূমির যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠিত হয়নি, কোনো কিছুই হলো না। তাহলে এই শান্তি চুক্তি বর্তমানে অবস্থাটা কি আসলে? দেখেন, এই শান্তি চুক্তিটা সত্যিকার অর্থে বলতে গেলে অবাস্তব ও অকেজো হয়ে গিয়েছে। কেননা এটা যখন করা হয়েছিল তখন আমরা কখনো চিন্তা করিনি যে পার্বত্য চট্টগ্রামের মানুষগুলো, তাদের নতুন প্রজন্ম, তারা যে আমাদের মেইন স্ট্রিম মূল ধারার সাথে সম্পৃক্ত হবে, তারা নিজেরাই কখনো স্বপ্নে ভাবেনি। আমার অনেক ছাত্র ছিল যারা এখন তখনকার দিনে তারা কল্পনাই করতে পারতো না, বলতো দুঃখ করে যে স্যার আমাদেরকে তো বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না, আমরা তো মানে কোনো ভালো স্কুল কলেজে চাকরি পাবো না। কেন পাবো না? আমরা তো স্যার পার্বত্য চট্টগ্রামের মানুষ। নিজেদেরকেই তারা তখন সেকেন্ড গ্রেড সিটিজেন হিসেবে দেখতো, এবং সেই পরিস্থিতিতেই কিন্তু পার্বত্য চুক্তিটা হয়েছিল সংরক্ষণ করার জন্য। সেই বাস্তবতায় বাঙালিদেরকে সেখানে জমি কেনা, থাকা বা শিল্পায়ন করা, সমস্ত কিছু নিবৃত্ত করা হয়েছিল। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামকে একটা বিশাল চিড়িয়াখানায় পরিণত করা হয়েছিল, এবং এই সব পাহাড়িরা চিড়িয়াখানার জন্তুর মতো তারা নিজেদের দাবি করেছে যে তারা আদিবাসী, কিন্তু আসলে তারা যে আদিবাসী না, তারাই সবচেয়ে ভালো জানে। বাংলাদেশে আদিবাসী বলতে বাঙালিরা, এই যে আমরা যারা প্রাচীন সভ্যতার অংশ, আর ওই পাহাড়িরা এসছে আশেপাশের দেশগুলো থেকে। তাদের যে উপজাতি বলা হয়, ব্রিটিশ শাসকরা অনেক চিন্তাভাবনা, অনেক গবেষণা করেই তাদেরকে উপজাতি বলেছে। আজকে তারা জোর করে নিজেদের আদায় করে নিচ্ছে যে তারা নাকি আদিবাসী। এটা হলে কি হবে? তারা জাতিসংঘের মাধ্যমে একসময় স্বাধীনতাও দাবি করতে পারে। কাজেই আপনি দেখেন ফার রিচিং রিপারকাশনস। আন্তর্জাতিক আইনে এইসব সুযোগগুলোর ব্যাপারে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিছু কিছু রয়েছে। আমি ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপকের কথা জানি, আমারই কলিগ, তিনি একেবারে গা ভাসিয়ে দেয় যে যারা চায় দিয়ে দিন না, অথচ কি যে ইমপ্লিকেশন, আপনি কি দিবেন তাদেরকে? একটা আইডেন্টিটি দিবেন যার জন্য শেষ পর্যন্ত আপনাকে পার্বত্য চট্টগ্রামকে হারাতে হবে। সুতরাং এখন আমরা গত 15-16 বছরে যে আওয়ামী শাসন ছিল, এরা কোনো কিছু করেনি পার্বত্য চট্টগ্রামের মানুষদের উপরে কোনো নিয়ন্ত্রণ বা বাস্তব ভিত্তিক যে আইন আবার পুনর্ব্যক্ত করবে সেই পরিস্থিতি ছিল না। কেননা একটা ইলিগাল গভর্নমেন্ট নিজেকে ক্ষমতায় রাখতে এত ব্যস্ত ছিল, এবং ভারত যেহেতু এটা চায় না, ভারত চেয়েছে যে পার্বত্য এরিয়াটা অশান্ত থাকুক, যাতে তারা সেখানে নিয়ন্ত্রণ করতে পারে। 7 সিস্টার্সের জায়গায় 8 সিস্টার্স করবে, এবং আজকে কিন্তু তারা সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আনফর্চুনেটলি দেখেন, আমাদের আরেক কয়েকটা সেন্সিটিভ কথা এখানে না বলে পারছি না, যে আমাদের এই বিষয়গুলা গত 2-3 মাসে অনেক ভালোভাবে এখানে হাত দেওয়া উচিত ছিল। পার্বত্য এরিয়ার বিষয়টা, ইন্ডিয়ার বিষয়টা, আমাদের এখানে আমরা যদি পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে একজন প্রবীণ, একজন অত্যন্ত অভিজ্ঞ, পাকিস্তানি আমলের অভিজ্ঞ আমাদের পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ রয়েছে, যে বিএনপি সময়ে ফরেন সেক্রেটারি হিসেবে ছিলেন, পাকিস্তানে আমাদের হাই কমিশনার হিসেবে ছিলেন, প্রচণ্ড জ্ঞানী। এইসব এদের না দেখে আমাদেরই এক যিনি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার কোনো দোষ নাই, কিন্তু তার সীমাবদ্ধতা রয়েছে। কূটনৈতিক জীবনে সে মাত্র একটা দেশে রাষ্ট্রদূত হিসেবে ছিল, সাউথ আফ্রিকাতে, আর কলকাতায় ডেপুটি হাই কমিশনার হিসেবে ছিল। তার বিস্তৃতি নেই যে এগুলো জোর করে খাটাবে,
2 মাস আগে যদি আমাদের সেই ধরনের একজন সিনিয়র কূটনীতিক এই পদে থাকতো, তাহলে সে সোজা বলে দিত, ভারতকে ওয়ার্নিং দিয়ে দিত এবং পার্বত্য চট্টগ্রামের ব্যাপারে কোনো রকমের উস্কানি না দিতে ওয়ার্নিং দিয়ে দিত। কেননা তখন আমরা এই যে 15 বছরের যে অভ্যাসে পরিণত হয়েছে ভারতের পদানত হয়ে থাকা, সেই অভ্যাস থেকে বের হয়ে আসাটা অনেকখানি অভিজ্ঞতার প্রয়োজন। জনাব আহমেদ ফেরদৌস, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে পার্বত্য শান্তি চুক্তির অন্যতম যে উদ্দেশ্যগুলো ছিল তার মধ্যে বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করা একটি অন্যতম উদ্দেশ্য ছিল, শাসনতন্ত্র প্রতিষ্ঠা করার উদ্দেশ্য সেখানে ছিল, শান্তি প্রতিষ্ঠা, পাহাড়িদের মধ্যে বাঙালিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়গুলো ছিল। বিগত যে 26 বছরের কথা বলছি, সেই সময়টির মধ্যে সেখানে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে ছিল। সেনাবাহিনীর কাজের বিষয়টি যদি একটু জানতে চাই, তারা সেখানে কতটুকু শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলো, কি অগ্রগতি হলো? আপনি 3টা প্রশ্ন করেছেন, একটা হলো অখণ্ডতা, শান্তি প্রতিষ্ঠা, 26 বছর সেনাবাহিনীর ভূমিকা, রাইট? জি। কোনটা দিয়ে শুরু করব? আপনার সুবিধা যেটা হয়। শান্তি প্রতিষ্ঠা। জি। শান্তি চাই, ভারতের সাথেও শান্তি চাই, পৃথিবীর সাথে শান্তি চাই। শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী পরপর অনেকবার বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে। এটা কি আমরা জানি? জানি। আমাদেরকে শান্তি শিখায় মমতা দিদিরা, এই শান্তি শিখাতে চায়। আমরা তো শান্তির দূত। ইউএনএ বাংলাদেশ আর্মি হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড মেনি এ টাইমস। একটা গল্প না বললে বুঝবেন না কিভাবে দূত। 88-এ যখন ইরাক কুয়েত অ্যাটাক করে, মনে আছে? জি। তখন বাংলাদেশের প্রথম ইউএন কন্টিনজেন্ট পাঠায়। কন্টিনজেন্ট পাঠানোর পরে ইরাককে তো হটিয়ে দেয়, কুয়েত আবার পুনর্দখল করে কুয়েতকে 8টা সেক্টরে ভাগ করা হয় মাইন ক্লিয়ারেন্সের জন্য। মাইন থাকলে আপনি এই বিল্ডিং এখানে করতে পারবেন না। তো 8টা সেক্টরের মধ্যে একটা হলো সব উন্নত দেশের রাষ্ট্রগুলিকে দেওয়া হয়, আমেরিকানদের দেওয়া হয়, ব্রিটিশ আর্মিকে দেওয়া হয়, এইভাবে সবাইকে দেওয়া হয়। যারা নাকি মাইন ক্লিয়ারেন্স করে একটা সার্টিফিকেট দিত, বলে FFE, ফ্রি ফ্রম এক্সপ্লোসিভ। তখন স্যাররা গিয়ে, আপনারা গিয়ে ওখানে জনবসতি করতে পারতেন। আমাদের এই বাংলাদেশি সৈনিকদের, সেনাবাহিনীদের মাইন ক্লিয়ারেন্সের মিসাইল টেকনোলজি ছিল না, হাত দিয়ে মাইন ক্লিয়ারেন্স করেছে, মাইন সুইপিং দিয়ে, এবং ক্লিয়ারেন্স দিয়েছে। আজ পর্যন্ত আল্লাহর মতে যেসব জায়গায় ক্লিয়ারেন্স দিয়েছে, একটা গ্রেনেডও ফুটেনি। আর যারা নাকি জীবনের মায়া করে, স্যার, ইউএনের এলিট ফোর্স, US আর্মি বা উন্নত দেশের, ওরা লেজার দিয়ে করতো, গেলে তো মরে যাব, লেজার দিয়ে করে করে FFE দিয়ে দিয়েছে সার্টিফিকেট, অনেক মারা গিয়েছে। তো এই সেনাবাহিনী হলো আপনার সেনাবাহিনী। এই সেনাবাহিনীকে শান্তি রক্ষায় আপনি দিচ্ছেন, আপনি বলছেন শান্তি প্রতিষ্ঠা করতে পাঠিয়েছেন হিলট্র্যাক্সে, করেনি শান্তি? শান্ত ছিলেন না? আমরা মরিনি, আমার সৈনিকরা মরে নেই, আমার অফিসাররা মরে নেই, যে এই অখণ্ডতা রক্ষা করার জন্য? নিউজে দিত না, কারণ নিউজে দিলে মা বাবারা সেনাবাহিনী তার দিবে না। আর আমরা যখন চাকরিতে ঢুকি বন্ড সাইন করে দিয়েছি, ট্রেনিংকালীন, প্রশিক্ষণকালীন বা অপারেশনকালীন যদি মারা যায়, রাষ্ট্র দায়ী থাকবে না, আমরা দায়ী থাকব। এইটা হলো স্পিরিটের কথা, শান্তির ইয়াটা। দেখেন 26 বছরে বাংলাদেশের ম্যাপের চারপাশে যেখানে দেখেন, এই শান্তি চুক্তি হওয়ার পরে কিছুদিন আগে দেখছেন কুকি চিন এসে সুন্দর করে গুলি করে ঠাস করে বীরের মতো গান ফুটাতে ফুটাতে চলে গেছে। এই শান্তি চুক্তি, এই শান্তি চুক্তি দিয়ে আপনি কি এটা করতে পারবেন? আমরা ছিলাম ক্যাম্পে, হিলে, অনেক জঙ্গলে, বর্ডারের কাছাকাছি। আপনারা আমাদেরকে নিয়ে আসছেন আরামের মধ্যে, গদির মধ্যে, জেলা শহরে, এসির মধ্যে, লাইটের মধ্যে। আপনারা তো একটা সেনাবাহিনীকে নষ্ট করছেন, এই রাষ্ট্র নষ্ট করছেন। এই কারণে অপারেশনাল ক্যাপাবিলিটি আমার নষ্ট করছেন। যদি আল্লাহ মাফ করুক বাংলাদেশের সাথে কারো যুদ্ধ লাগে, মায়ানমার হোক বা ভারত হোক, আমার তো প্র্যাকটিস করার সুযোগ নাই। তাই বলে তো আমি শান্তি বাহিনী মারতে যাচ্ছি না। আমাকে যদি মারে, আমরা আমাদের সৈনিককে ট্রেন করতাম এইভাবে যে তোরা আছিস বলে এখানে, তোরা ডিফেন্স সার্বভৌমত্ব রক্ষা করছিস বলে
পিছনে আমার বাবা মা ভাই বোন নিশ্চিন্তে ঘুমাতে পারে, কারণ তোর গায়ে গুলিটা শেষ মরে যাওয়ার পরেই ওদের গায়ে গুলিটা রাখবে। এইটা হলো মোটিভেশন স্পিরিট। আপনাকে যদি আপা স্যারকে যদি আমি বলি এখানে গুলি হচ্ছে, আসেন যান, জীবনেও যাবেন না, আমার ট্রুপস আমি যাব, আমি জানি মরলে এই স্টেট আমাকে রক্ষা করবে। পাহাড়ের অশান্তির এই যে বাঙালিদের সঙ্গে পাহাড়িদের যারা সেখানকার স্থানীয় পাহাড়ি আছে তাদের মধ্যকার যে অশান্তি সেটি শেষ হচ্ছে না কেন? আপনার কাছে কি মনে হয় তাদের অবিশ্বাসের জায়গাটুকু দূর হচ্ছে না কেন? দিন দিন সেটি কেন আরো বেশি দানা বাঁধছে? আপা 72 সনেই তো আপনি অবিশ্বাসের দানা বেঁধে দিয়েছেন, সেটিকে শেষ হবে না? তোমরা সবাই বাঙালি হয়ে যাও, এ তো বলেই তো আপনি তোদেরকে জোর করে কেমনে বাঙালি করতে চাচ্ছেন? হাউ 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 ডেয়ার ইউ ডু দ্যাট? মানে আপনার প্রুডেন্স নেই, আপনি কিভাবে বলেন এটা? এইটুক বুদ্ধি নেই, আপনি কিভাবে বলেন এটা? আমাদের কনস্টিটিউশন, আমি বিশারদ না, আবার বলতে চাচ্ছি, এই কনস্টিটিউশন ডিড নট গিভ রাইট ফর দ্য সিটিজেন্স, লেট ইট বি পাহাড়ি, লেট ইট বি বাংলাদেশি, লেট ইট বি মি। এই কনস্টিটিউশন দেয় নাই বলে আয়নাঘর হয়েছিল, হয় নাই? হয়েছে? তো এই কনস্টিটিউশন চান আপনি, কনস্টিটিউশন রিফর্ম করেন। হোয়াট ইজ রিফর্ম? আমরা যে আলাপ করছি এরকম আলাপের ক্রাক্সগুলি যদি নিয়ে আসি গঠনতন্ত্র, তাহলে কিন্তু এই সব এই আপনার প্রশ্ন আপনি আমাকে প্রশ্ন করবেন না, আপনি বলবেন না ফেরদৌস সাহেব আপনারা কেন এটা এই পাহাড়ি ভার্সেস বাঙালির এই প্রশ্ন আসবে না, কারণ সব জাতিগোষ্ঠীর ডিমান্ডগুলি তো এখানে থাকবে। নাগরিকের যে অধিকার এগুলি যদি এখানে থাকে, দেন ডু ইউ নিড দিস কনফ্রন্টেশন স্যার? And as a state, আমি স্যারদের কাছে বলছি, জি খুব বেশি সময় পাবো না, আমি একটু যদি স্যার আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে 97 থেকে 8 এবং সেই পরে আমরা 5 আগস্টের পর যে সময়টুকু পেলাম, সেই সময়টুকুতে অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কাজের জায়গাটুকু কি ছিল, এখানে কি করা দরকার ছিল? দেখেন, মানে আপনি এই গত 3 মাসের কথা বলছেন। জি জি জি। এই সময়টাতে তো আমাদের প্রায়োরিটিসগুলো অন্য ছিল। আমাদের ঠিক পার্বত্য চট্টগ্রাম মানে ওরকমভাবে প্রায়োরিটি ছিল না। এই 3 মাসে আমাদের মানে এই সরকার তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল জনগণের আস্থা অর্জন করা এবং যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের ধরা, তাদের বিচারের নিশ্চয়তা করা এবং সেইভাবে আন্তর্জাতিক আদালত তৈরি করা হয়েছে। বাইরে থেকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এসে দেখে গেছে যে এই বিচার প্রক্রিয়া যেন বৈধ হয়। তারপর আমরা দেখতে পেয়েছি যে প্রচণ্ড চাপ এসছে রাজনৈতিক দলগুলো থেকে, তারা তাদের দাবি সামনে তুলে আনলো, ইলেকশন করতে হবে, এই করতে হবে। কিন্তু আমরা সবাই জানি যে এই যে 15-16 বছর যে একটা অবৈধ সরকার না, আমি তাদেরকে বলি সন্ত্রাসী গোষ্ঠী, যারা জোর করে মানুষকে জিম্মি করে রেখেছে, একটা পুরা প্রজন্মকে ভোটাধিকার থেকে ধ্বংস করে দিয়েছে। এদের শাস্তি প্রাপ্য। এদের শাস্তি যদি না হয় তাহলে আমার মনে হয় এই রাষ্ট্র টিকবে না। এই রাষ্ট্রকে যদি বৈধতা দিতে হয়, এই রাষ্ট্রের প্রতি যদি আমার সম্মান আনতে হয়, আমার পাসপোর্টের যদি মূল্য আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হয়, তাহলে এই ক্রিমিনালসদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং এই প্রক্রিয়াটা করতে যে এই গত 3 মাসে এই সরকারের পক্ষে ছিল না। কিন্তু আমি এটা বলবো, সংবিধানের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো আছে শান্তি চুক্তি, যেমনটি আহমেদ ফেরদৌস বলছিলেন যে আমাদের কনস্টিটিউশন যদি এখানে রিফর্ম করা হয় তাহলে আমাদের এই প্রশ্নগুলো নিয়ে বসতেও হবে না। আপনার কাছেও কি তাই মনে হয়? সংবিধান সংস্কারে যদি এই বিষয়গুলো যুক্ত হয় তাহলে কি আমাদের এই যে অশান্ত পাহাড়কে শান্ত করার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে না? আপনার কাছেও তাই মনে হয়? না, তার চেয়ে আরো বড় দায়িত্ব হচ্ছে যে পাহাড়ে এখন 2টা শ্রেণী হয়ে গেছে। একটা হয়ে গেছে ট্রেডিশনাল অর্ধশিক্ষিত ট্রাইবাল বেন্ট অফ মাইন্ড, যারা ওই পুরনো ধ্যান ধারণা এবং সুযোগটাকে আঁকড়ে ধরতে চায়, যারা ভারতীয় ইনসার্জেন্সির খপ্পরে পড়েছে, মায়ানমারের থেকে আসা আরেকটা হচ্ছে যারা মেইন স্ট্রিমে চলে আসছে, মেইন স্ট্রিমে অংশগ্রহণ করছে, তারা সেনাবাহিনীতে আসে, সিভিল সার্ভিসে আসে, ইউনিভার্সিটিগুলোতে আসছে। এই যে মেইন স্ট্রিমে চলে আসছে যারা, এদেরকেই দায়িত্ব দিতে হবে যে পাহাড়ি ওই অঞ্চলটাকে আমাদের মূলধারার সাথে ইন্টিগ্রেট করতে। এবং আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে ওই চুক্তিটা
এখন একেবারেই অবাস্তব। এটা রাষ্ট্রের বৈধতাকে অগ্রাহ্য করে। এবং যেটা আমি আগে বলেছি যে ওই চুক্তিকে কারা আপহোল্ড করছে, যারা নির্ভরশীল হয় এই ওরা, আমরা এই পার্থক্যকে চিরস্থায়ী করে রাখতে। আমরা তো ওদের সাথে পার্থক্য করতে চাই না, আমরা তো ওদেরকে আমাদের সাথে একই অবস্থা, এবং আমরাও চাই যে পার্বত্য চট্টগ্রাম উন্নত হোক। কেননা এটা যদি উন্নত না হয় তাহলে বারবার ভারত ও মায়ানমার থেকে ইনসার্জেন্ট গ্রুপস, রাষ্ট্রদ্রোহীরা এসে এই অঞ্চলকে দখল করে নিতে চেষ্টা করবে, এবং সেটা তো আমরা কখনো হতে দিতে পারি না। আমাদের দৃষ্টি থাকবে বহির্মুখী। দেখেন আমাদের বিশাল জনসংখ্যা, আরাকান আমরা সংকটটা কোন পর্যায়ে রয়েছে স্যার আপনার কাছে কি মনে হয়? এই যে আমরা অখণ্ডতার কথা বলছি, সার্বভৌমত্বের কথা বলছি, যখন পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে যখন আমরা আলাদা আলাদা করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের কথা বলছি, তখন আসলে মূল সংকটের জায়গা আসলে আমরা কি চিহ্নিত করতে পারছি? সেটি নিয়ে সামনে যখন নির্বাচিত সরকার আসবে, রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে আছে, রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গা আছে। সংকটগুলো সমাধানের আসলে পথে কিভাবে চলা শুরু করা উচিত আমাদেরকে এখন পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্বশীল সরকারের অংশ হিসাবে দেখতে হবে। ওদেরকে আমাদের যেমন ওইখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কাজ করে, তাদের নিজস্ব দল রয়েছে, কিন্তু তাদের উপরে এটা বুঝিয়ে দিতে হবে যে এমন কোনো রাজনীতি তারা করবে না যেটা সার্বভৌমত্বের বিরোধী, যেটা সার্বভৌমত্বের কে মানে গোপনভাবে বিচ্ছিন্নতাবাদকে আলাদাভাবে আশকারা দেয়। কারণ একটা বিরাট এটা সাবজেক্ট, এই সাবজেক্টটা আমরা যতই গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে আসব, আজকে দেখেন পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধিরা আছে বলেই সেখানে কিন্তু অনেক উন্নয়ন প্রক্রিয়া গ্রহণযোগ্যতা পেয়েছে। আজকে আমাদের সেনাবাহিনী নিজেদের জীবন বিপন্ন করে সেখানে এমন সব দায়িত্ব নিয়েছে, যেমন একটা মা, আমি জেনারেল মুনিরের কাছে শুনে আসলাম যে একটা প্রেগনেন্ট মাদার সেখানে তার সন্তানকে হারাতে যাচ্ছে, এবং একটা সামরিক বাহিনী অফিসার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই প্রেগনেন্ট মাকে নিয়ে অনেক মাইল রাস্তা যে হাসপাতালে নিয়ে তার সন্তানকে জন্ম লাভ করার সুযোগ করে দিয়ে হেঁটে গিয়ে কাঁধে নিয়ে স্যার, হ্যাঁ গাড়িতে না স্যার, গাড়িতে নিয়ে নেয় স্যার, কাঁধে করে নিয়ে গিয়ে এইরকম ত্যাগ স্বীকার করছে। যারা এরকম ত্যাগ স্বীকার করেছে সেসব অফিসাররা তারা বলতে চায়, তারা এখনো জানে, যেমন প্রবীণ হয়ে গিয়েছে যে একটা প্রবীণ সাইটের কোটায় সে গর্ব করে বলতে চায় যে সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছি, কেন আমরা হারাবো। জনাব আহমেদ ফেরদৌস, আপনার কাছে ছিলাম, একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, তার সাথে আরেকটু যুক্ত করে, যেহেতু শেষ অংশে আছে, খুব বেশি সময় পাবো না। অখণ্ডতা রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা এবং পাহাড়িদের সঙ্গে এই যে বিশ্বাসের যে সম্পর্কটা, সেটি গ্রো করার জন্য আসলে কি করার আছে? আমি সময় যেহেতু কম, কুইকলি বলে যাব। আপনারা তো সাজেকে যান, আমরা খাগড়াছড়ি থেকে সাজেকে যেতাম 3 দিনে হেঁটে হেঁটে। আপনারা কতক্ষণে যান আপনারাই জানেন। ওই রাস্তাটা করতে আপনাদেরই ইউনিফর্ম ভাইরা অনেক রক্ত দিয়েছে, অনেক শ্রম দিয়েছে। ফরগেট অ্যাবাউট পর্যটন। হিল ট্র্যাকস, আমার ওয়াইফকে যখন নিয়ে যাই সাজেকের ওখানে, থেমে কিছুদিন আগে নেপাল থেকে এসে সেলফি ওয়াও 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 করছে, আমি বলি হোল্ড অন, তুমি সামনে গেলে পাগল হয়ে যাবা, বিকজ হিল ইজ এ ন্যাচারাল বিউটি, নাম্বার 1। নাম্বার 2, আপনারা দেখেন সার্বভৌমত্বের কথা বলছেন, চিটাগাংয়ে যে রায়েট টাইপের একটা ঘটনা ঘটে যাচ্ছিল, হিন্দু মুসলিমের দাঙ্গার একটা ঘটনা, ইসকন নিয়ে যেই ঘটনা, চিন্ময় দাসকে নিয়ে যেই ঘটনা, একটা মুসলমান অ্যাডভোকেট মারা গেছে আমার ইউনিভার্সিটির, আই এম ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং, ঢাকা ক্যাম্পাস, আমি ওখানে পড়াতাম। আমারই ওখানকার একটা ভাই যখন মারা যায় তখন তো কষ্ট লাগে, এবং একটা গোষ্ঠী আছে যারা ইগনাইট করতে চাচ্ছে, কারণ ওরা চিটাগাংটা খেয়ে ফেলতে চায়। বাংলাদেশের চিকেন নেক হলো ফেনীর পাশে রামগড়ের যেই জায়গাটা, খাগড়াছড়ির যেখানে যাওয়া, স্যার আপনি কি বুঝতে পারছেন, ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে সুন্দর করে ওই পার থেকে এদিকে চলে আসতে পারবে পোর্টের এখানে। ওখানে একটা সীতাকুণ্ডের ওখানে একটা ইপিজেড আছে, ওখানে একটা কোম্পানি আছে, ধরেন এশিয়ান পেইন্ট, একটা কোম্পানি আছে স্যার মারিকো,
স্যার আপনি কি জানেন স্যার, আপনি নারিকেল তেল দেন যে মারিকোর প্যারাশুট ব্র্যান্ড ইউজ করেন, ওটা স্যার 75% মার্কেট শেয়ার এটা নিয়ে আছে। তা আমি স্যার বলি বোকা মানুষ ইন্ডিয়ান পণ্য বর্জন করুন। ইন্ডিয়ান পণ্যর ক্যাটাগরিক্যালি যদি বলি ম্যারিকোর প্যারাশুট যদি বর্জন করেন 75% মার্কেট শেয়ার বাংলাদেশে চলে যাবে। জুইনাই স্কোয়ারের আপনারা সাবান্ধন, কাপড় কাচার সাবান্ধন কি দিয়ে, রিন ডিটারজেন্ট রাইট, অনেক চকচক করে, শার্টটা নষ্ট করে দেয় আপা। আলমের পচা সাবানের নাম তো আপনারাও জানেন না স্যার, ওনারা অনেক কম বয়সে হয়তো জানবে না, আমরা কিন্তু দেখে আসছি আলমের পচা সাবান। কোহিনুর শিল্প গোষ্ঠী স্যার, দিস ওয়ার গুড কোম্পানিজ। তা দেখেন আপনার নিরাপত্তা কি শুধু দেশকে আটকে রেখেই নিরাপত্তা? ইকোনমিক নিরাপত্তা তো বিকিয়ে দিয়েছেন। আর চিকেন নেক নিয়ে অনেকে একটা কথা বলে, আমি যদি 1 মিনিট টাইম পাই স্যার বলবেন। ভারতের সাথে ম্যাপের উপরে দেখেন স্যার বলেছে তিস্তার পানি চুক্তি মমতা দিদি দেয় নাই। তা আমি যদি রাষ্ট্রে থাকতাম আমি বলতাম আমরা চায়নার সাথে নেগোশিয়েট করি, আসেন তিস্তার আপনারা কি করতে চান বাংলাদেশের জনগণের স্বার্থে যদি হয় দিয়ে দেবো, উই উইল ডু ইট। বাপ বাপ করে তখন কথা বলবে না। কারণ ওই চিকেন নেকটাকে যদি ট্রানজিট না দিতেন, একটা পণ্য নিয়ে ঘুরে যেতে এরকম করে ঘুরে এখানে আসতে হতো, কস্ট অফ গুডসের দাম বেড়ে যেত। আর আমার এখান থেকে প্রাণের এক্সপোর্ট করি আমি পাশেই, আমি কম্পিটিটিভ হব না কেন আসাম ত্রিপুরায় স্যার? এখন চিকেন নেকের আমরা যতটুক জানি যে আমাদের প্রতিবেশী ভারত আমার শত্রু না, কিন্তু 30 সেকেন্ডস আমি দিতে পারবো। চিকেন নেকে ভারত আমার শত্রু না, জনগণ আমার শত্রু না, বিজেপি আরএসএস সাউথ ব্লক ইজ মাই এনিমি। চিকেন নেকে ওরা এখন ওদের স্ট্র্যাটেজি হলো 30 সেকেন্ডে বলছেন তো পারবো না কিনা জানি না, পিগস বেলি শুয়োরের পেট বানাতে চায়। চিকেন নেক হলো মুরগির কল্লাকে শুয়োরের পেট বানাতে, মানে বাংলাদেশের উপরের অংশটুক যদি খেয়ে ফেলে, এই ম্যাপের এইটুক যদি খেয়ে ফেলে, এটা দেখতে হবে পিগস বেলি, এটাকে বলি আমরা শুয়োরের পেট। আর এদিকে চট্টগ্রামকে যদি একটু সাইজ করি জয় বাংলা হয়ে যাবে। থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ স্যার। আসলে যে ষড়যন্ত্রগুলোর কথা শুনছিলাম, যে আশঙ্কার কথা শুনছিলাম, সেগুলো প্রতিহত করার মতো সামর্থ্য বাংলাদেশের কি আছে? আমাদের আসলে কি করা উচিত? যদিও সময়টা খুব কম, তারপর আপনার পিক পয়েন্টগুলো শিগগিরই বলছি। দেখেন আমার কাছে একটা বিরাট রহস্য, এটা কি ইউনূস সাহেবকে ব্লেম করব নাকি আমাদের এই পররাষ্ট্র উপদেশ? কেন আমরা তিস্তা প্রজেক্ট চায়নাকে ইনভাইট করছি না? 2016 সালে তারা সমস্ত প্ল্যান দিয়েছে, নগরায়ন করবে, এবং সেখানে আমাদের সামরিক স্থাপনাগুলোকে চীন আরও শক্তিশালী করতে পারত, সহযোগিতা। আজকে ভারত বলে যে চিকেন নেককে প্রোটেক্ট করার জন্য তারা আমাদের 30 মাইল দখল করে নিবে উত্তরবঙ্গে, এবং এই হাসিনা এর আগে চায়নাকে বারবার অপমান করেছে, বারবার ফিরিয়ে দিয়েছে। এই যে 3 মাস এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে চায়নাকে এখনো তিস্তা ব্যারেজে এনগেজ করা হয়নি। যদি আমরা চীনকে এনগেজ করে দিতাম তাহলে ভারত আমাদেরকে এত অবজ্ঞার চোখে দেখতো না। এবং কেন করা হচ্ছে না, আমার গেস হচ্ছে যে ইউনূস সাহেব আমেরিকাকে খুশি রাখতে চান। ইউনূস সাহেব আমেরিকা রাগ করতে পারে, সেই ঝুঁকি নিতে চান না, সেই ঝুঁকিটা এই মুহূর্তে নিচ্ছে না বলে আপনি মনে কিন্তু আমার মনে হয় তিনি এই রিস্ক নেওয়া উচিত তার। স্যার অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এম শাহিদুজ্জামান, অসংখ্য ধন্যবাদ মেজর আহমেদ ফেরদৌস, আপনাদের দুজনকে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, এটিএন নিউজের সঙ্গে থাকুন, নিউজ আর এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।